আপনি পড়াশোনা কেন করছেন? পরীক্ষায় ভালো মার্কস পাবেন বলে? ভালো মার্কস পেলে কি হবে? ভালো একটা ক্যারিয়ার। চাকরিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে কেন টাকা কামাই করছেন? বর্তমান আর ভবিষ্যৎটা সুন্দর করবেন বলে। আপনি কেন নামাজ পড়ছেন বা পূজা করছেন? পরকালে যাতে জান্নাত বা স্বর্গ নিশ্চিত করতে পারেন সেই জন্য নিশ্চয়ই। আপনি কাউকে ভালোবাসেন, তার মনে জায়গা করে নেওয়ার জন্য কেন এফোর্ট দিচ্ছেন? তাকে সারা জীবনের জন্য পাশে পাবেন বলে, তাই না? সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তাকে ভালো পরিবেশ দিচ্ছেন যাতে তারা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই জন্যই। আমাদের প্রত্যেকটি কাজের একটা উদ্দেশ্য আছে, একটা ভালো ফলাফলের আশায় আমরা প্রত্যেকটা কাজ করি। ভালোভাবে কাজটা না করলে ফলাফল খারাপ হবে, এটাই নিয়ম। কিন্তু কেউ যদি আপনাকে বলে এই সব চেষ্টা, এত পরিশ্রম, এত কষ্ট সবই আসলে অর্থহীন, সেটা শুনলে আপনি নিশ্চয়ই প্রতিবাদ করে উঠবেন। হয়তো সেও পাল্টা যুক্তি দিয়ে বলবে, ভালো মার্কস পেলেই যে ভালো চাকরি পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই। অফিসে বেস্ট পারফরমেন্স করেও প্রমোশনটা আপনি নাও পেতে পারেন। সারা জীবনের সঞ্চয় মুহূর্তেই খোয়া যেতে পারে ব্যাংক লুট হয়ে। সন্তানের পেছনে দেওয়া শ্রম পণ্ড হয়ে যেতে পারে, সন্তান বকে যেতে পারে। হ্যাঁ, সবই ঘটতে পারে। যুক্তির পাল্লায় সবকিছুই ঘটা সম্ভব। কিন্তু মানুষ, সে তো বাঁচে আশায়, স্বপ্ন দেখতে ভালোবাসে। তবু কেন কিছু মানুষ শুধুই নৈরাশ্যকে পুঁজি বানায়? সমাজবিজ্ঞানীরা এই বিষয়টাকেই নাম দিয়েছেন নিহিলিজম। ভয়েস অব ঢাকায় অনেকেই জানতে চেয়েছিলেন এই দর্শন সম্পর্কে। তাদের উদ্দেশ্যেই আজকের আমাদের এই এপিসোড। নিহিলিজম, যেখানে আশার কোনো স্থান নেই, যেখানে আবেগের কোনো জায়গা নেই, যেখানে যুক্তি সবকিছু, যুক্তি শেষ কথা। সেসব যুক্তি আপনি মানতে নাও পারেন, কিন্তু উড়িয়েও দিতে পারবেন না। নিহিলিজম শুধু শূন্যবাদ বা নৈরাশ্যবাদের চাষই করছে না, অনেকে একে ডাকেন ধ্বংসবাদ বলেও। নিহিলিজম শব্দটা এসেছে ল্যাটিন শব্দ নিহিল থেকে, যার বাংলা অর্থ হচ্ছে কিছুই না। মূলত নিহিলিজম হচ্ছে একটি দার্শনিক মতবাদ যা প্রচার করে জীবনের বিশেষ কোনো অর্থ, গুরুত্ব বা উদ্দেশ্য কিছুই নেই। নৈতিকতা এবং নীতিগত মূল্যবোধের তেমন কোনো সুবিধাও নেই। আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক, দিন শেষে সব সমাজ সৃষ্ট নীতিবিদ্যাই বিমূর্ত এবং অকার্যকর। আর এটাই নিহিলিজমের মূল মন্ত্র। আর যারা এই মন্ত্রে বিশ্বাস করে তাদেরকে বলা হয় নিহিলিস্ট। তবে আপনার উপর রেগে থাকা প্রেমিকা বা স্ত্রী যদি আপনার কি হয়েছে প্রশ্নের জবাবে বারবার কিছুই না জবাব দেয়, তাকে নিহিলিজমের আদর্শে বিশ্বাসী বলে ধরে নেওয়ার কিন্তু কিছু নেই। নিহিলিজম যথেষ্ট কঠিন একটা ব্যাপার, আর চাইলেই আপনি, আমি, যে কেউই নিহিলিস্ট হয়ে যেতে পারবো না। নিহিলিজম বলে মানুষ শূন্য থেকে এসেছে এবং একদিন শূন্যে মিলিয়ে যাবে। শুধু মানুষ নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিও শূন্য থেকেই হয়েছে বলে নিহিলিজম বিশ্বাস করে। নিহিলিজম বলে মানব জীবন একেবারেই অর্থহীন, মানব জীবনের প্রতিটা কাজও অর্থহীন। মানুষ শুধুই সফল হওয়ার ইঁদুর দৌড়ে নাম লেখায়, টাকার পেছনে ছোটে, সংসার পাতে, সন্তানের জন্ম দেয়, বয়স বাড়ে, আর একদিন টুক করে মরে যায়। জন্ম আর মৃত্যুর মাঝখানে এত সব প্রক্রিয়ার সবকিছুকেই অর্থহীন হিসেবে চিহ্নিত করে নিহিলিজম। তবে এই ধ্যান ধারণার বয়সটা খুব একটা বেশি নয়। নিহিলিজমের উদ্ভব ঘটেছিল মূলত 19 শতকের ইউরোপে, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের শাসনামলে। জার বিরোধী একটি বিপ্লবী গোষ্ঠী তৈরি হয়েছিল যারা বিশ্বাস করত যুক্তিবাদ এবং ব্যক্তি স্বাধীনতায়, যারা ছিল সব রকমের কর্তৃত্ববাদের বিরোধী। তখনকার ইউরোপের সামাজিক এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল ক্যাথলিক চার্চ নির্ভর। নিহিলিজমে বিশ্বাসী নতুন এই গোষ্ঠীটি চার্চের একচ্ছত্র আধিপত্য ভাঙতে চেয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল সাম্যবাদী একটা রাষ্ট্রের, যেখানে বর্ণ, ধর্ম বা ধনী দরিদ্র বা শিক্ষিত অশিক্ষিতর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তবে নিহিলিজমকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন জার্মানিক দার্শনিক ফ্রেডেরিক নিৎসে।
যে ভদ্রলোক দম্ভের সাথে একদা ঘোষণা করেছিলেন স্রষ্টা বলে কিছু নেই, আমরা নিজেরাই স্রষ্টাকে হত্যা করেছি, যাকে অনেকে বদ্ধ উন্মাদ বা পাগলও ভাবলেও তার চিন্তা ভাবনাকে ইউরোপের কুলীন সমাজের অনেকেই কিন্তু উপেক্ষা করতে পারেনি। আবার সেই নিচ্ছে নিজেই এই নিহিলিজমে বিশ্বাসী ছিলেন কিনা সেটা সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা কোথাও পাওয়া যায় না। আর মজার ব্যাপার হচ্ছে, মুসলমানদের মধ্যে সুন্নিরা যেমন ভাবে যে আমরাই খাঁটি মুসলমান, শিয়ারা মুসলিম নয়, অথবা ভাইস ভার্সা, কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে যেমন ক্যাথলিকরা নিজেদের সেরা মনে করে প্রোটেস্টান্ট খ্রিস্টানদের বিধর্মী ভাবে, সেরকম নিহিলিস্টদের মধ্যেও কিন্তু আছে ভাগাভাগি। নিহিলিস্টদের অনেকেই নিৎসেকে প্রকৃত নিহিলিস্ট হিসেবে ভাবতে নারাজ। নিহিলিজম নিয়ে নিৎসে কি বলেছেন? নিশ্চয় বলেছেন, নিহিলিজম মানুষের মনস্তাত্ত্বিক বিকাশের একটি পর্যায় মাত্র। যখন মানুষ প্রচণ্ড নিঃসঙ্গতায় ভোগে তখন তারা ধীরে ধীরে প্রচলিত নীতি, নৈতিকতা এবং সত্যের প্রতি বিমুখ হতে থাকে। অসীম হতাশা মানুষের কাছে সব কিছুকে অর্থহীন করে তোলে ধীরে ধীরে। নিচ্ছির মতে দ্বিধা, দ্বন্দ্ব আর উদ্দেশ্যহীনতায় ভোগা এই পর্যায় মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ মানুষ ততদিন নতুন কোনো নিয়ম প্রবর্তন করবে না যতদিন না পুরাতনের প্রতি তার বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। নিহিলিজমকে নিচ্ছে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্যাসিভ নিহিলিজম। এই পর্যায়ে মানুষের বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে, সে তখন শূন্যের দিকে ধাবমান হয়, তার পজিটিভ এনার্জি কমতে থাকে, ইচ্ছা শক্তি হয় ক্রমশ বিলীন। একজন প্যাসিভ নিহিলিস্টের কাছে যখন সব কিছু অর্থহীন হয়ে পড়ে তখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার জীবনের সব ধরনের লক্ষ্য, উদ্দেশ্য, সামাজিক বিশ্বাস আর অভিপ্রায় হারিয়ে সে সব রকম দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এই প্রক্রিয়ায় একসময় সে প্রথাগত সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। নিচ্ছে এই ধরনের শূন্যবাদকে তুলনা করেছেন মদ খেয়ে ঘুমিয়ে পড়ার সাথে। কারণ নিচ্ছের মতে প্রচলিত রীতিনীতির ওপর কেবল বিশ্বাস হারিয়ে সেগুলোর পুনর্বিবেচনা না করে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা কোনো সমাধান হতে পারে না। আরেক ধরনের নিহিলিজমের কথাও নিচ্ছে বলেছেন, যেটির নাম তিনি দিয়েছেন অ্যাক্টিভ নিহিলিজম। একজন অ্যাক্টিভ নিহিলিস্টের মধ্যে প্যাসিভ নিহিলিজমের সব লক্ষণই থাকে, কিন্তু প্যাসিভ নিহিলিস্টের মতো তিনি হাল ছেড়ে দিয়ে বসে থাকেন না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান না, বরং তিনি সমাজের রীতিনীতিগুলোকে বদলে ফেলার মিশনে নামেন। সমাজের বিরুদ্ধে একরকমের যুদ্ধ ঘোষণা করে দেন। তার ইচ্ছাশক্তি প্রবল হয় এবং তার চোখে যেসব সামাজিক ধ্যান, ধারণা ও নীতি নিয়মগুলোকে প্রবলেমেটিক মনে হয় সেগুলোকে তিনি ভেঙে ফেলতে চান, তৈরি করতে চান নতুন নিয়ম, নতুন প্রথা। অ্যাক্টিভ নিহিলিজম নিয়ে নিচ্ছে আরও বলেছেন, একজন ব্যক্তি যখন অ্যাক্টিভ নিহিলিস্ট বা সক্রিয় শূন্যবাদী হয়ে উঠবেন তখন তার কাছে ঈশ্বরের কোনো অস্তিত্ব থাকবে না। তার চোখে ঈশ্বর তখন মৃত, কারণ সে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে এবং নিজের জীবনধারা নিজে ঠিক করে নিচ্ছে। বিজ্ঞান এবং দর্শনের আলোকে সব ধরনের পবিত্র এবং অশরীরী বিশ্বাসকে সে নিজ হাতে হত্যা করেছে। নিৎসের সমসাময়িক বা নিৎসের পরে যারা নিহিলিজম নিয়ে গবেষণা করেছেন বা নিহিলিজমের চর্চা করেছেন, তারা অ্যাক্টিভ এবং প্যাসিভের বাইরেও নিহিলিজমের আরও কিছু ধারা এবং উপধারা আবিষ্কার করেছেন। এর মধ্যে মোটামুটি 3টি ধারাকে নিহিলিজমের মূল ধারা হিসেবে গণ্য করা হয়। প্রথমটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম। এই নিহিলিজম আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম বলে মানুষের আসলে বেঁচে থাকার কোনো অর্থ নেই। 70-75 বছরের গড় আয়ু নিয়ে বিশ্বে যে বিলিয়ন বিলিয়ন মানুষ বেঁচে আছে, এরা নাকি অযথাই জীবন ধারণ করছে আর করছে শুধুই অক্সিজেনের অপচয়। এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম বা অস্তিত্বমুখী শূন্যবাদ বলে এই বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ এবং তার কর্মপরিধি এতটাই ক্ষুদ্র, এতটাই নগণ্য যে সেটাকে গোনায় ধরার মতো কিছুই নেই। পৃথিবীর বয়স কয়েকশো কোটি বছর। সৃষ্টির আদিযুগ থেকে এই বিশ্বজগৎ নানামুখী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কত শত প্রাণী হাজার হাজার বছর ধরে ধরনীর বুকে বিচরণ করে আবার বিলুপ্ত হয়ে গেছে। টিকে থাকার তাগিদে কত শত প্রাণী তাদের খোল নলচে বদলে ফেলেছে। সেখানে 60 বা 70 বছর ধরে বেঁচে থাকা একটা মানুষের জীবন আসলে বালুকণার মতোই ক্ষুদ্র। নিগূঢ়ভাবে চিন্তা করে দেখলে এক্সিস্টেন্সিয়াল নিহিলিজমের এই ধারণা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। ধরুন আপনি একটি ভালো চাকরি করেন, বেতনও ভালো পান, আত্মীয় বা বন্ধুদের সার্কেলে আপনি বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একদিন অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হলো।
তারপর রোজ সকালে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে? চাঁদ এসে কি আলো ছড়াবে না? ঋতু পরিবর্তন কি থেমে যাবে আপনার জন্য? পৃথিবীর বুকে কি জোয়ার ভাটা আর হবে না? সব হবে। সবকিছুই যেমন চলছিল ঠিক সেরকমই চলবে, আপনাকে ছাড়াই চলবে। হ্যাঁ, কাছের কয়েকটা মানুষ হয়তো আপনার মৃত্যুতে শোক পালন করবে, আপনাকে মিস করবে, কিন্তু সেটাও বা কয়দিন? বিংশ শতাব্দীতে শোকের আয়ুও তো খুব বেশি হলে বড় জোর 1 সপ্তাহ। বাবা মা, ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, কতজনকেই তো আমরা হারাই। তাদের জন্য তো আমাদের জীবন থেমে যায় না, জীবন চলে যায় তার নিজস্ব গতিতে বেঁচে থাকার তাগিদে। আপনি বা আমি মারা গেলেও বাকিদের জীবন চলবে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরবে তার আপন গতিতে। পৃথিবীর চেয়ে অনেক বড় সৌরজগৎ, তার চেয়েও বড় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির, তার চেয়ে অনেক বড় গ্রহপুঞ্জ, আর তার বাইরেও যে কত বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার খোঁজও তো আমরা পাই না। সেখানে ছোট্ট অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ক্ষুদ্র সৌরজগতের পৃথিবী নামের সামান্য একটা গ্রহের বাংলাদেশ নামের পুচকে একটা দেশের নাগরিক হয়ে অনেক কিছু অর্জন করে ফেলেছি টাইপের যে আত্মগরিমায় আমরা ভুগি, সেটাকেই সপাটে চর মেরেছে এক্সিস্টেনশিয়াল নিহিলিজম। নিহিলিজমের আরেকটি ধারার নাম হচ্ছে এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম। এই শূন্যবাদ জ্ঞানের অস্তিত্বকেই অস্বীকার করে। এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম বলে জ্ঞান বলে কিছু নেই, যদি থেকেও থাকে সেটা মানুষের আয়ত্তের বাইরে। এপিস্টেমোলজিক্যাল নিহিলিজমের উদাহরণ দিতে গিয়ে নিহিলিস্টরা মূলত নিউটনের গ্র্যাভিটি বা মহাকর্ষ বল আবিষ্কারের ব্যাপারটাকে টেনে আনেন। পদার্থবিজ্ঞানের এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ। আপেল গাছের নিচে বসে থাকা নিউটনের মাথায় যখন পাকা একটা আপেল খসে পড়েছিল, তখনই যে মহাকর্ষ বল আবিষ্কার হয়েছিল, ব্যাপারটা কিন্তু এমন নয়। মহাকর্ষ বলের অস্তিত্ব সৃষ্টির আদিযুগ থেকেই ছিল। সেই শুরু থেকে আপেল গাছ থেকে গাছের নিচে ঝরে পড়েছে। যে বস্তুর ভর এবং ওজন আছে তার গতি নিম্নমুখী ছিল শুরু থেকে। নিউটন সেটাকে খুঁজে বের করেছেন, পৃথিবীকে তার কারণ জানিয়েছেন সূত্রের মাধ্যমে। তিনি কাগজে কলমে প্রমাণ করেছেন অভিকর্ষ বলের অস্তিত্ব। নিউটন না করলেও 10, 20 বা 50 বছর পরে কেউ না কেউ এই জিনিস ঠিক খুঁজে বের করত। নিউটনের এই উদ্ভাবনের ফলে বিজ্ঞান অনেক এগিয়েছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি যে মানব সভ্যতা অনেক বেশি আধুনিক হওয়ার পরে, মানুষ প্রজাতির বয়স কয়েক কোটি বছর হয়ে যাওয়ার পরে এই বিষয়টা আবিষ্কার হয়েছে। আরও আগে যে হয়নি, এটাকেই ব্যর্থতা হিসেবে দেখে এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম। নিহিলিজমের এই ধারাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অজ্ঞতা আর অসারতা। স্কুল বা কলেজে আপনি যদি সায়েন্স পড়ে থাকেন, তাহলে রসায়ন বইয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল বা নিলস বোরের পরমাণু মডেল নিশ্চয়ই পড়েছেন। একজন একটা কিছু আবিষ্কার করছেন, কিছুদিন পরই আরেকজন সেটার খুঁত খুঁজে বের করছেন। আগের সূত্র বাতিল হয়ে যাচ্ছে আর নতুন সূত্র পাচ্ছে প্রাধান্য। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের বয়স প্রায় 2500 কোটি বছর। এই রহস্যের কতটুকুই বা আমরা জানি? কিভাবে এই ব্রহ্মাণ্ডের সূচনা হলো, কিভাবে সৌরজগৎ গঠিত হলো, কিভাবে গ্রহ নক্ষত্রের জন্ম হলো, পৃথিবীর বাইরে আর কোথায় আছে প্রাণের অস্তিত্ব? এই সব রহস্যের কিছুই আমরা জানি না। মৃত্যুর পরের জীবন নিয়ে আমাদের কোনো প্রমাণসূচক জ্ঞান নেই। যেটা আছে সেটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, যেটা আবার ধর্মভেদে আলাদা। অমরত্বকে আমরা হাতের মুঠোয় আনতে পারিনি। চিকিৎসা বিজ্ঞান মৃত্যুকে চিরতরে ঠেকিয়ে রাখার মতো আধুনিক এখনো হয়নি। এই জ্ঞানের শূন্যতার দিকেই আঙুল তুলেছে এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম। বলছে মানুষ আসলে কিছুই জানে না, মানুষের কোনো জ্ঞান নেই। পৃথিবীর বুকে প্রচলিত ধর্মগুলোকেও বক্রোক্তি করেছে এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম। এখানেই প্রশ্ন ওঠে, নিহিলিজম কি তাহলে ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা ধর্মের অস্তিত্বকে অস্বীকার করেছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। যেহেতু নিহিলিজমের কোর আইডিওলজি হচ্ছে যুক্তি, অন্যদিকে ধর্মের মূল ব্যাপারটাই হচ্ছে বিশ্বাস। এ কারণেই অকাট্য যুক্তির সঙ্গে প্রবল বিশ্বাসের সংঘর্ষ এখানে অনিবার্য। ধর্ম আমাদেরকে বলছে আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি, সৎ পথে চলি, স্রষ্টার বিধান মেনে চলি এবং যথাযথভাবে ধর্ম পালন করি, তাহলে মৃত্যুর পরবর্তী জীবনে আমরা পুরস্কৃত হব। অন্যদিকে নিহিলিজম বলে মানুষের কাজের উপর তার ফলাফল নির্ভর করে না। যে কাজ করে একজন ভালো ফলাফল পেতে পারে, সেই একই কাজ আরেকজনের জন্য হতে পারে হিতে বিপরীত। তাছাড়া মৃত্যুর পরে কোনো জীবন আছে বলে নিহিলিজম মানতেই রাজি নয়, কারণ সেই জগতের অস্তিত্ব কেউ আবিষ্কার করতে পারেনি। সেসবের কথা শুধু ধর্মগ্রন্থেই লিখিত আছে।
আবার হিন্দু ধর্মে যেমন পুনর্জন্মের ওপর বিশ্বাস আছে, সেটাকে অস্বীকার করে নিহিলিজম। কারণ নিহিলিজম বিশ্বাস করে যুক্তিতে, বিশ্বাস করে প্রমাণে, আর ধর্মের অস্তিত্ব দাঁড়িয়ে আছে শুধু এবং শুধুমাত্র বিশ্বাসের উপর। নিহিলিজম বিশ্বাস করে ঈশ্বর কোনো ইন্ডিভিজুয়াল নন, ঈশ্বর আসলে একটা সিস্টেম, যে সিস্টেমটা আমাদের ভালো কাজ করতে এবং মন্দ কাজ থেকে দূরে থাকার উপদেশ দেয়। এ কারণে ফ্রেডরিক নিৎসে মানুষের নৈতিক অধঃপতন দেখে ঘোষণা করেছিলেন, ঈশ্বর মারা গেছেন, আমরা তাকে নিজ হাতে হত্যা করেছি, যে ঘোষণা নাড়িয়ে দিয়েছিল পুরো ইউরোপকে। নিহিলিজমের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মোরাল নিহিলিজম। মানুষের নৈতিকতা, যার উপর পুরো দুনিয়ার ভালো এবং মন্দ নির্ভর করছে, সেই নৈতিকতাকেও ভীষণ ঠুনকো হিসেবে দেখিয়েছে নিহিলিজম। নিহিলিজম বলছে নৈতিকতা আসলে একটা জুজু, একটা ভ্রান্ত ধারণা। একজনের কাছে যেটা নৈতিক, সেটা আরেকজনের কাছে অনৈতিক বলেও মনে হতে পারে। একদম সাম্প্রতিক একটা ঘটনার রেফারেন্স দিই উদাহরণে, তাহলেই আপনি বুঝতে পারবেন। ইনফোসিস নামের কোম্পানিটার নাম হয়তো অনেকেই জানেন। ভারতীয় এই আইটি কোম্পানিটি ভারতের ইনফরমেশন টেকনোলজি সেক্টরে মোটামুটি বিপ্লব ঘটিয়ে ফেলেছে 90-এর দশকে। এখনও ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানিগুলোর মধ্যে একটি হচ্ছে ইনফোসিস। টপ র্যাঙ্কের আইটি ইঞ্জিনিয়ারদের স্বপ্ন থাকে এই প্রতিষ্ঠানে চাকরি করার। এই ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং মালিক হচ্ছেন নারায়ণ মূর্তি, যিনি আবার সম্পর্কের দিক থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর। তো এই নারায়ণ মূর্তি কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন যে ভারতের ইঞ্জিনিয়াররা নাকি বেশ অলস প্রকৃতির, এরা সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করতেই চায় না, অথচ একজন তরুণ ইঞ্জিনিয়ারের উচিত সপ্তাহে অন্তত 70 ঘন্টা করে কাজ করা। নারায়ণ মূর্তির এমন বক্তব্যের পরে তুমুল সমালোচনা শুরু হলো। অনেকেই নারায়ণ মূর্তির এই বক্তব্যকে অমানবিক হিসেবে নিল। একজন মানুষের কি কাজের বাইরে জীবন থাকতে পারবে না? তার ফ্যামিলি লাইফ থাকবে না? তার প্রেমিক অথবা প্রেমিকা থাকবে না? সবটুকু সময়, সব এনার্জি কি কাজের পেছনেই দিতে হবে? এই কথাগুলো মোটেও ভুল নয়। অবশ্যই একজন মানুষ শুধু কাজ করবেন না, তার জীবনে ফ্যামিলি টাইম থাকবে, বিনোদন এবং ঘুমের জন্য সময় থাকবে। কিন্তু যদি আপনি একজন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান মালিকের দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা দেখেন, নারায়ণ মূর্তিকে আপনার কাছে ভুল বলে মনে হবে না। তিনি 70 ঘন্টা কাজের ব্যাপারটা বলেছিলেন অর্থনৈতিক চাকা সচল করার দৃষ্টিকোণ থেকে। যত বেশি কাজ, তত বেশি উৎপাদন, তত বেশি উন্নতি। এভাবে যদি দেখেন, নারায়ণ মূর্তিকে কিন্তু কাঠগড়ায় তোলার তেমন একটা সুযোগ থাকে না। এই ব্যাপারটাকেই চমৎকারভাবে ব্যাখ্যা করেছিলেন ফ্রেডরিক নিৎসে। তিনি এটার নাম দিয়েছিলেন মাস্টার মোরালিটি এবং স্লেভ মোরালিটি। নিৎসের মতে নৈতিকতা জিনিসটা পুরোপুরি আপেক্ষিক এবং এটা ভিন্ন ভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে ভিন্ন রকম হয়। যেমন একজন কারখানার মালিকের কাছে তার শ্রমিকের একদিন বেশি ছুটি চাওয়া কিংবা কাজে সামান্য ফাঁকিবাজিকে খারাপ মনে হতে পারে। আবার পুরো ঘটনাটা যদি আমরা শ্রমিকের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মালিকের আচরণকে অমানবিক মনে হবে। উভয় পক্ষই কিন্তু নিজেদের দৃষ্টিতে নিজেদের মতো করে নৈতিকতাকে সংজ্ঞায়িত করে নেয়। আরেকটা উদাহরণ দিয়ে মোরাল নিহিলিজমকে ব্যাখ্যা করা যায়। সকালে ঘুম থেকে উঠে পত্রিকা হাতে নিয়ে আপনি প্রথম পাতায় দেখলেন র্যাবের ক্রসফায়ারে একজনের মৃত্যু। দেখে হয়তো আপনি ভাবলেন, দেশে আদালত আছে, আইন আছে, বিচার আছে, তাহলে ক্রসফায়ারে কেন কারো মৃত্যু হবে? খবরটা পড়ে আপনি জানতে পারলেন যিনি মারা গেছেন তিনি ধর্ষণ মামলার আসামি। তখন আবার আপনার মনে হলো, ভালোই হয়েছে, ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই যে কয়েক সেকেন্ডের ব্যবধানে একই ঘটনায় আপনার অবস্থান বদলে গেল, নিহিলিজম এই ব্যাপারটার দিকে আঙুল তুলেছে। এটাকেই মোরাল নিহিলিজম বলে, যেখানে নৈতিকতার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা বা পরিমাপ নেই, যেখানে মোরালিটি অ্যাবসলিউট নয়, বরং সিচুয়েশনাল এবং সার্কামস্ট্যান্সিয়াল, অর্থাৎ পরিস্থিতির উপর নির্ভরশীল। যে যার মতো নৈতিকতার সীমারেখা বানিয়ে নেয় এবং আমাদের চারপাশে খেয়াল করলে দেখবেন এটাই কিন্তু হররোজ ঘটছে। নিহিলিজম বলছে নৈতিকতা বলে কোনো বস্তু আসলে নেই, বরং নৈতিকতা হচ্ছে মানুষের আবিষ্কৃত একটি ধারণা, যার মাধ্যমে সে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করে। এতক্ষণ ধরে নিহিলিজম নিয়ে বকবক শোনার পরে একে আজগুবি, গাঁজাখুরি বা অবাস্তব চিন্তাভাবনা মনে হতেই পারে আপনার। আবার এটাও মনে হতে পারে যে নিহিলিজম ব্যাপারটা বুঝি সামগ্রিকভাবেই নেগেটিভ একটা কিছু। হ্যাঁ, নিহিলিজমের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি, এটা স্বীকার করে নিতে কোনো অসুবিধা নেই। তবে নিহিলিজমের পজিটিভ দিকও কিন্তু আছে, সেটা হচ্ছে অপটিমিস্টিক নিহিলিজম। ভাবতে পারেন, নিহিলিজমের নামই যেখানে নৈরাশ্যবাদ, যেখানে আশা আসছে কোত্থেকে? নৈরাশ্যের মধ্যেও তো আশার আলো দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে অপটিমিস্টিক নিহিলিজম।
নিহিলিজম একদিকে বলছে জীবনের কোনো উদ্দেশ্য নেই, নৈতিকতা নেই, সুনির্দিষ্ট কোনো প্যারামিটার নেই। অন্যদিকে একই কারণগুলো দেখিয়ে নিহিলিজম বলছে তাহলে কেন সমাজের চাপে অন্যের প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে একটা বিরক্তিকর জীবন আপনি কাটাচ্ছেন? একটাই জীবন, আর সেই জীবনের সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ভার আপনার হাতে। তাহলে কেন জীবনটাকে উপভোগের পথে ছুটছেন না আপনি? কেন জীবনকে নিজের হাতে রাঙিয়ে নিচ্ছেন না? এই ব্যাপারটাকে অপটিমিস্টিক নিহিলিজম হিসেবে অভিহিত করা হয়েছে। নিহিলিজম নিয়ে জানতে গেলে একজন সত্যিকারের নিহিলিস্ট আসলে পৃথিবীকে কিভাবে দেখে, বিভিন্ন বিষয় তারা দৃষ্টিভঙ্গিটা কেমনভাবে রাখে, এই জানাটা কিন্তু খুব জরুরি। প্রথমত, সে নিজেকে সামান্য একটি স্তন্যপায়ী প্রাণী, একজন হোমোসেপিয়েন্স হিসেবে ভাবে। অন্যান্য প্রাণীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীর বুকে ছোট্ট একটি পিঁপড়ার যে গুরুত্ব, তার গুরুত্ব ঠিক ততটুকুই, এর চেয়ে বেশিও নয় আবার কমও নয়। নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমরা পৃথিবীটাকে যেভাবে বসবাসের অনুপযুক্ত করে তুলেছি, যেভাবে অন্য প্রাণীদের বাসস্থল ধ্বংস করেছি, তাদেরকে বিলুপ্ত করেছি, সেটা একজন নিহিলিস্টের চোখে অপরাধ ছাড়া আর কিছুই নয়। আমরা সবাই আমাদের বাবার নাম জানি, দাদার নামও জানি অনেকে, কিন্তু এর আগের পূর্বসূরীদের নাম কি কেউ মনে রেখেছেন? আমরা কি মনে রেখেছি কয়েক প্রজন্ম আগে আমাদের পূর্বপুরুষ কি করতেন, কেমন ছিল তাদের জীবন, কোন ধর্ম তারা পালন করতেন, তাদের পেশা কি ছিল? এই সব কিছুই কিন্তু আমরা জানি না। আমরা বাঁচি আমাদের সারাউন্ডিংস নিয়ে। ঠিক একইভাবে 3 প্রজন্মের পর আমাদের কথাও কেউ মনে রাখবে না। দেহ মাটির সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমরাও হারিয়ে যাব ইতিহাসে। তাহলে কিসের এত গর্ব, কিসের অহংকার? এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখে একজন নিহিলিস্ট। সে জানে একদিন সে মারা যাবে, মৃত্যুর 50 বছরেরও কম সময়ের মধ্যে সবাই তাকে ভুলে যাবে। সে যা বলেছে, যাদের জন্য কঠোর পরিশ্রম করেছে, যাদেরকে ভালোবেসেছে, যার মূল্য দিয়েছে, যার জন্য লড়াই করেছে, তার সবই অর্থহীন। একজন নিহিলিস্ট তার সমস্ত কর্মকে অর্থহীন বলে মনে করে। একজন নিহিলিস্ট সবসময় স্বাধীন চেতা হবে। মন খুলে কথা বলার স্বাধীনতা, যেটিকে আমরা বাক স্বাধীনতা বলে থাকি, সেটি হবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, একই সাথে আইনের ফাঁক ফোকরগুলো খুঁজে বের করে সেগুলো সংশোধন বা নতুন আইন প্রণয়নের ব্যাপারেও আগ্রহী হবে। সে সমাজের গদবাঁধা নিয়মে চলতে চাইবে না। 24 বছর বয়স পর্যন্ত পড়াশোনা, তারপর চাকরি, 27-এ বিয়ে, 30-এ বাচ্চা, 60-এ চাকরি থেকে রিটায়ার, আর 5-10 বছর পর মরে যাওয়া। এই নিয়ম সে ভাঙতে চাইবে। সে এক্সপেকটেশনের বোঝা বহন করতে অস্বীকৃতি জানাবে। সে তার নিজের নিয়মে জীবন কাটাতে চাইবে। সে জীবনকে, সবচেয়ে বড় কথা, উপভোগ করতে চাইবে। সফল ব্যাপারটা তাকে খুব বেশি উত্তেজিত করবে না। সে কোনো টার্গেট সেট করে নিজের জীবন কাটাবে না। একটা একটা করে দিন সে পার করবে। সে জানে সে অমর নয়, একদিন তাকে চলে যেতে হবে। যে শূন্য থেকে সে এসেছে, সেই শূন্যর কাছেই তাকে ফিরতে হবে, তাও আবার শূন্য হাতেই। যদি অর্জিত সাফল্য বা বস্তুগুলো আমি চিরকাল ধরে রাখতেই না পারি, তাহলে এই অর্জনের জন্য এত বেশি পরিশ্রম করে লাভ কি? এরকমটাই সে ভাববে। তার মধ্যে শো অফ থাকবে না, বাহুল্য থাকবে না। জীবনের জন্য বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো পেলেই সে মহা খুশি। নিহিলিস্টদের মধ্যে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। ধরা যাক একজন নিহিলিস্ট প্রচুর ধূমপান করেন, কিন্তু তিনি জানেন যে ধূমপান তার শরীরের জন্য ক্ষতিকর, ধূমপান থেকে ক্যান্সার হয়। সেটা জেনেও তিনি ধূমপান বন্ধ করবেন না, কারণ ধূমপানের মাধ্যমে যে শারীরিক আরাম তিনি পান, সেই ব্যাপারটার মূল্য তার কাছে মৃত্যু ভয়ের চাইতেও অনেক বেশি। মৃত্যু নিয়ে নিহিলিস্টদের অবস্থান হচ্ছে, মৃত্যু যখন আসবে তখন তো আসবেই। সেটাকে ঠেকিয়ে দেওয়ার বা প্রলম্বিত করার ক্ষমতা যখন আমার নেই, আমি আমার কাজটা করে যাই, জীবনকে না হয় উপভোগ করি। নিহিলিস্টদের মধ্যে কি তাহলে মানবিক কোনো খারাপ দোষ বা ত্রুটি নেই? তারা কি এসবের ঊর্ধ্বে? না না, ব্যাপারটা এমন নয়। তাদের মধ্যেও দোষ ত্রুটি আছে। নিশ্চয় বলেছিলেন, ভবিষ্যতে এই নিহিলিজম, এই অর্থহীনতার আর্তনাদ সব ধরনের সত্যকে নিঃসার একটা বস্তুতে পরিণত করবে। আর যেহেতু দুনিয়ার সকল রীতিনীতি মূল্যবোধ সত্যকে কেন্দ্র করে সৃষ্ট, তাই একজন নিহিলিস্টের কাছে সেই সব কিছু হয়ে যাবে শূন্য। এসবের কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং নিহিলিস্ট যখন পাপ করবে, সেটা হবে নিকৃষ্টতম পাপ। নিহিলিস্ট যখন পুণ্য করবে, তা হবে বিশুদ্ধতম পুণ্য। নিৎসে নিহিলিজমকে রোমান্টিক চোখে দেখেননি, তিনি এটাকে দেখেছেন মানব জাতির শ্রেষ্ঠ এক পরীক্ষা হিসেবে। নতুন কিছু তৈরি করতে গেলে শূন্য জায়গা লাগে। নিহিলিজম সেই শূন্য জায়গার স্রষ্টা। নিহিলিজম পার করার পরই মানুষ অস্তিত্বের অর্থ খুঁজে পেয়ে বাঁচা শুরু করবে। নিৎসের ভাষায়,
তারা তখন আর মানুষ নয়, ওভারম্যান, বাংলায় বললে মানবোত্তীর্ণ এক সত্তা হিসেবে পরিগণিত হবে। নিচ্ছে বর্ণিত এই ওভারম্যান হলো উচ্চতর স্বতন্ত্র এক জাতি। নিজের ক্ষমতা সম্পর্কে এরা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী। সে জানে সে শক্তিশালী, তাই সে নিজের মূল্য নিজেই তৈরি করে। এই মূল্য অন্য কারো নির্ধারণ করে দেয়া নয়। ওভারম্যান কেমন হবে তা বিস্তারিত জানেন বলে নিচ্ছে দাবি করেননি। তিনি চিন্তা করেছেন ওভারম্যানের অনুসারী বা মেটাফরিক্যাল ভাই থাকবে, কিন্তু ওভারম্যান নিজে কারো মতো নয়, সবার চেয়ে আলাদা হবে। ওভারমেন্স বলতে নিচ্ছে মূলত এমন একজন সক্রিয় নিহিলিস্টকে বুঝিয়েছেন যিনি সকলের চেয়ে কাজে, কর্মে, চিন্তায়, মননে উৎকৃষ্ট। যখন সমাজে এমন মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে যারা প্রচলিত ধ্যান ধারণা ভেঙে ফেলতে চান, তখন সেই সকল মানুষের মধ্য থেকেই কিছু মানুষ এগিয়ে আসবে যারা তাদের ভিন্নধর্মী চিন্তাভাবনার মাধ্যমে সমাজ কাঠামোর আমূল পরিবর্তন করবেন। নিহিলিজমকে যারা পছন্দ করেন না তারা একে বাস্তবতা বিবর্জিত ধারণা হিসেবে খারিজ করে দেওয়ার চেষ্টা করেন। আর নিহিলিজম ঠিক এই ব্যাপারটা কি বিরোধিতা করে। জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া বা বাতিল করে দেওয়ার ঘোর বিরোধী নিহিলিজম। নিহিলিজম সাম্যের কথা বলে, পরিবর্তনের কথা বলে। নিহিলিজম যুক্তিতে বিশ্বাস রাখে, অকাট্য প্রমাণই তার কাছে শেষ কথা। নিহিলিজম জীবনের অর্থহীনতার অনুভব করে সব ধর্মীয়, সামাজিক, নৈতিক রীতিনীতি অস্বীকার করে। নিহিলিজম জীবনকে উপভোগ করার বার্তা দেয়। নিহিলিজম সামাজিক এবং পারিবারিক প্রত্যাশা এবং দায়িত্বের চাপে পিষ্ট হতে নিষেধ করে। এ কারণে অদ্ভুত হোক, অবান্তর হোক কিংবা বাস্তবতাটা বিবর্জিত হোক, নিজস্ব ধরন এবং আইডিয়ার কারণেই নিহিলিজমকে কেউ বাতিলের খাতায় আজও ফেলতে পারেনি। খ্রিস্টপূর্ব ৫ম শতকের গ্রিক কবি থিওগনিস অব মেগারার কবিতা থেকে শুরু করে রাশিয়ান সাহিত্যিক তুর্গেনেভের উপন্যাসেও জায়গা পেয়েছে নিহিলিজম। নিচ্ছে মারা গেছেন অনেক আগে, আজও তাকে বাতিলের খাতায় কিন্তু ফেলে দেয়া যায়নি। তার ধ্যান ধারণাকে মাটি চেপা দেয়া যায়নি, একইভাবে বিলীন করে দেয়া যায়নি নিহিলিজম নামের এই আইডিওলজিকে। আগামী কয়েকশো বছরেও মনে হয় না সেটা খুব একটা সম্ভব হবে, বরং সময়ের সাথে সাথে নিহিলিজম আরও শক্তিশালী হবে এমন সম্ভাবনাই বেশি মনে হচ্ছে।